আমরা যখন দায়িত্ব নেই তখন তো একটা অত্যন্ত ভঙ্গুর পরিস্থিতি ছিল। হলগুলো একরকম কোনো প্রশাসন ছাড়াই একরকম ভাসমান অবস্থায় ছিল। একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। আমরা যেটা প্রথমে চেষ্টা করেছি একাডেমিক কার্যক্রমগুলো চালু করা, সেটি আমরা অগাস্ট মাসের শেষে দায়িত্ব নেওয়া, 27 তারিখ দায়িত্ব নেওয়ার মোটামুটি 4 সপ্তাহের মধ্যে একরকম সবার সহযোগিতা নিয়ে আমরা সেটা চালু করতে পেরেছিলাম। হলগুলোতে আমরা কন্টিনিউয়াসলি আমরা সবার সাথে কথা বলেছি, অচিয়নদের সাথে ভিজিট করেছি, আলাপ করে হলে মোটামুটি একটা প্রশাসনিক শৃঙ্খলা এখন ফেরত এসছে। হলের সিট বরাদ্দ ইত্যাদিতে কিছু শৃঙ্খলা এখন এসছে। আমরা মনে করি যে বড় দাগে এখন হল প্রশাসনিক হল চালাচ্ছে, যেটা এতদিন সাধারণত ক্ষমতার সাথে যুক্ত ছাত্র সংগঠনগুলো এই সুবিধাটা পেয়ে থাকতো এবং হলে গণরুম সহ একরকম নিবর্তনমূলক ব্যবস্থা চালু হয়েছিল। সেটি আমরা খুব বিনীতভাবে বলি যে সেটি এখন আর নেই, বড় দাগে এখন আর নেই। এরপরে আমরা যে বড় চ্যালেঞ্জগুলো ফেস করছিলাম সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র শিক্ষক সম্পর্কের একটা অবনতি হয়েছে এবং সেই ক্ষেত্রে কোনো কোনো বিভাগের ক্ষেত্রে সম্পূর্ণ অচল অবস্থা তৈরি হয়েছিল। 17টা বিভাগে বেশ অচল অবস্থা ছিল, সেটি আমরা ধীরে ধীরে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে সত্যানুসন্ধান কমিটির মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে এখন এসছে। সবগুলি বিভাগ এখন চালু আছে। আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যক শিক্ষক ছাত্রের বিরুদ্ধে যে অভিযোগ আছে সে অনুযায়ী তদন্তের কাজ চলছে এবং আমরা কিছু কমিটি করে দিয়েছি এটা দেখবার জন্য। বড় দাগে যেটা বলতে হয় যে আমরা কিছুটা আমরা সবাই জানি যে আমাদের গবেষণার তুলনামূলক ফান্ড এবং অবকাঠামোর অপ্রতুলতা আছে। তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে প্রতিষ্ঠান হিসাবে আমরা অতি রাজনীতিকরণের কারণে এই প্রতিষ্ঠানগুলোর মৌলিক একাডেমিক চরিত্র বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না, আমাদের সার্বিক যে দেশের যে একাডেমিক প্রতিষ্ঠানগুলোর যে সংস্কৃতি সেটিতে বহিস্থ রাজনৈতিক প্রভাব একটি দুরূহ পরিস্থিতি তৈরি করেছে। সেটি অনেক সমাজে অনেক প্রতিষ্ঠানকেই ক্ষতিগ্রস্ত করেছে। সিভিল সার্ভিস ক্ষতিগ্রস্ত হয়েছে, এনজিও ক্ষতিগ্রস্ত হয়েছে, একাডেমিক প্রতিষ্ঠানগুলো ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রথম থেকেই আমাদের সীমিত সামর্থ্যে যা প্রয়োজন, যা করা দরকার সবই করেছি। দু একটা ছোট উদাহরণ দিই। প্রথমত হচ্ছে হত্যাকাণ্ডের এই মর্মন্তুদ ঘটনার প্রথম থেকেই প্রক্টোরাল টিম সহ প্রশাসন পরিবারের সাথে সার্বক্ষণিক ছিল। হাসপাতালে যাওয়া, আমাদের পরিবারের সাথে নিয়ে পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং জানাজা থেকে শুরু করে যে রীতিনীতির মাধ্যমে আমরা তাকে সম্মানজনকভাবে বিদায় দেওয়ার যে প্রক্রিয়া, সেটিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণমাত্রায় অংশ নিয়েছে। এরপরে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপির কমিশনার মহোদয় সহ পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ ছিল। আমরা 3 থেকে 4 বার প্রতি সপ্তাহে তাদের সাথে যোগাযোগ রেখেছি। এখানে আমাদের তরফ থেকে সর্বত্র সহযোগিতা করা হয়েছে। সিসিটিভি সহ আমাদের যা সম্পদ আছে সেটি আমরা পুলিশের সাথে শেয়ার করে নিয়েছি এবং তাতে দেখা যাচ্ছে যে আপনারা শুনেছেন যে পুলিশ তাদের মতো করে তদন্ত প্রক্রিয়া শেষ করে একটি পাবলিক বিবৃতি দিয়েছে কাজে। আমাদের তরফ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম, সেই কমিটির কার্য শেষ হয়েছে। সেই কমিটির রিপোর্ট আমরা পুলিশের অনুরোধে তাদের সাথে শেয়ার করেছি এবং আমরা এটি এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা উপস্থাপন করব আমাদের সিন্ডিকেটে। আমরা আমাদের একজন মেধাবী ছাত্র হারিয়েছি। তার ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ এর সাথে নিয়ে, তার পরিবারকে সাথে নিয়ে এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচারের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যা যা করণীয় এখন পর্যন্ত সেটি আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে কোনো রকম রাজনৈতিক দলাদলির বাইরে থেকে আমরা সেটা করে গেছি
এবং এটি আমরা এই বিচার প্রক্রিয়া শেষ পর্যন্ত নিশ্চিত করবার জন্য আমরা সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। কাউকে কোনো রকম হয়রানি করছি এরকম যদি কোনো এভিডেন্স কারো থাকে, আমরা খুব পরিষ্কারভাবে ওপেন চ্যালেঞ্জ করছি যে আমরা শিক্ষক, ছাত্র, আমাদের প্রশাসন থেকে কাউকে কোনো রকম অন্যায়ভাবে হয়রানি করা হবে না, হচ্ছে না। আমরা কোনো রকম রাজনৈতিক দলাদলির মধ্যে নাই, শেষ। এখন পরিষ্কার একটা বিষয় বুঝেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, ছাত্রদের অভিযোগের ভিত্তিতে যেসব জায়গাতে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেলফ ডিফেন্সের পূর্ণ সুযোগ সহ আমরা 7 স্তর বিশিষ্ট একটি প্রক্রিয়া ফলো করছি। এই ধরনের অভিযোগ এলে প্রথমত সেটি বিভাগ পর্যায়ে, বিভাগের 2টি স্তরে প্রথম এটি শুনানি হয়, সমাধানের চেষ্টা করা হয়। এরপর ফ্যাকাল্টি স্তরে সমাধানের চেষ্টা করা হয়, যে 3য় স্টেপ। চতুর্থ পর্বে প্রক্টর অফিসকে জড়িত করে চেষ্টা করা হয়। তারপরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। সেই সত্যানুসন্ধান কমিটি পূর্ণ সুযোগ দেয় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কথা শোনার, এবং ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিকনসিলিয়েশনের চেষ্টা করা, আমি বলি ইতিবাচকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যদি সমাধান হয়ে যায়, হয়ে গেল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যদি সমাধান করতে না পারেন, 6ষ্ঠ স্টেপ হিসেবে সেটি সিন্ডিকেটে আসে। সিন্ডিকেটে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আসে। সিন্ডিকেট তখন অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পূর্ণ তদন্ত হবে যদি তারা সিদ্ধান্ত নেন, তাহলে পূর্ণ তদন্ত কমিটি গঠন করেন। তারপরে নির্দিষ্ট আরও 3টি পদক্ষেপ থাকে, ট্রাইব্যুনাল গঠন, চার্জ গঠন এবং তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা। এই প্রতিটি পদক্ষেপ আমরা আইনগতভাবে নিচ্ছি। যেসব জায়গায় আমরা সমাধান করতে পেরেছি, সমাধান হয়েছে, আমাদের 1 ডজনেরও বেশি এই ধরনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আলাপ আলোচনার মধ্যে একটা সুরাহা হয়েছে। যে বিষয়গুলো অত্যন্ত জটিল, সুস্পষ্ট অভিযোগ আছে, অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং সিন্ডিকেটের মাধ্যমে ট্রাইব্যুনাল, চার্জ গঠন সহ তদন্তের যে প্রক্রিয়া সেটি চলমান আছে। প্রথমত আমাদের রিসার্চ কালচার তৈরি করার জন্য আমরা আমাদের সীমিত সামর্থ্যে যদ্দূর পারি চেষ্টা করছি। বিরাট কিছু করে ফেলেছি একবারও দাবি করছি না। আমরা দু একটা পদক্ষেপের কথা বলি। আমরা রিসার্চ কালচার তৈরি করার জন্য আমাদের যারা ভালো গবেষক আছেন তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি। তাদেরকে বলছি যে আন্তর্জাতিকভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, এই দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, আপনাকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। 300-র অধিক গবেষককে আমরা চিহ্নিত করে যারা ভালো পাবলিকেশন করেছেন তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। আমরা এখন নিয়মিতভাবে পাবলিকেশনের জন্য আন্তর্জাতিক মানে যারা পাবলিশ করেন, কিছু শর্ত পূরণ সাপেক্ষে তাদের পাবলিকেশনের খরচটা বিশ্ববিদ্যালয়ের বাজেটের মারাত্মক অপ্রতুলতা থাকা সত্ত্বেও, এটা প্রসঙ্গক্রমে বলতে হয় যে আমাদের 51 কোটি টাকা আমাদের ঘাটতি বাজেট এখন। তারপরও আমরা রিসার্চ খাতে আমরা একটি পয়সাও যেন কাটা না হয়, নষ্ট না হয়, আমরা আপ্রাণ চেষ্টা করছি। শিক্ষকদেরকে পাবলিকেশনের জন্য খরচটুক দিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমাদের শিক্ষকরা যারা বিদেশে পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে, একটা স্কলারশিপও আমরা এই বাজেট অপ্রিয়তা সত্ত্বেও বন্ধ করিনি, স্থগিত করিনি, চালিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আমাদের ভালো গবেষক যারা বিদেশ থেকে রিসোর্স মোবিলাইজ করছেন, বিভিন্ন রিসার্চ প্রজেক্টে ফান্ড আনছেন, তাদেরকে আলাদা করে গুরুত্ব দিচ্ছি। তাদেরকে সর্বত্র সহযোগিতা প্রশাসনিকভাবে করার চেষ্টা করা হচ্ছে, যেমন MOU করা, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সাথে প্রশাসনিকভাবে যোগাযোগ রাখা, এই সর্বত্র সহযোগিতা তাদেরকে আমরা চেষ্টা করছি। এবং আমরা এখন যে কাজটি করার চেষ্টা করছি, বিদেশি ছাত্রদের উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়ানো র্যাঙ্কিংয়ের জন্য, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এখনকার পলিসি হচ্ছে যে লুক ইস্ট, আমাদের এশিয়ান এলাকার ছাত্রদেরকে আমরা আকর্ষণ করার চেষ্টা করছি। গত 4 মাসে আমাদের দেশে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ছাত্রের সংখ্যা দ্বিগুণ হয়েছে। আমরা ইন্টারন্যাশনাল অফিসকে অনেক সীমাবদ্ধতার মধ্যেও একটু চেষ্টা করছি আর কি শক্তিশালী করতে। নতুন 2জন স্টাফ দেওয়া হয়েছে, একজন অত্যন্ত দক্ষ প্রশাসক দেওয়া হয়েছে।
আমাদের যে আন্তর্জাতিক অফিস, এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের র্যাঙ্কিং এক্সারসাইজের জন্য। তো আমরা আমাদের সীমিত পরিসরে আপনার চেষ্টা করছি। আর দ্বিতীয় যে কথাটি বলেছেন যে আমার প্রতি আপনাদের যে বিশ্বাস, এটা আমার জন্য একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত সম্মানের ব্যাপার। এই দায়িত্বে আমাকে ছাত্ররা অনুরোধ করে এনেছিল। আমি চেষ্টা করি এটাকে একটা পবিত্র আমানত হিসাবে নিয়ে আমি যে কদিন আছি চেষ্টা করছি এটাকে আমার দায়িত্বটি পালন করতে নানা রকম সীমাবদ্ধতার মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি, এবং সেই চেষ্টাতে আমার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমার আন্তরিকতার আশা করি কোনো অভাব থাকবে না। আমি যে কদিন আছি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব অংশীজনদেরকে নিয়ে এই দলাদলির উপরে থেকে যে রাজনীতি বিভাজন আমাদেরকে প্রতিষ্ঠানগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার থেকে দূরে থেকে চেষ্টা করব যে ছাত্রদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে। প্রথম কথা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা আমাদের একটি পরিষ্কার টাইমলাইন এবং পরিকল্পনা জাতির সামনে উন্মোচন করেছি। কোনো লুকাচুরি নেই, এখানে 11টি স্টেপ বলে দেওয়া আছে, আপনাদের কাছেও আছে, প্রত্যেকের কাছে আছে। আমরা বর্তমানে আজকে একটি আপডেট যাবে বিকালের মধ্যে, বর্তমানে আমরা 7ম স্তর অতিক্রম করছি। আমরা কতটুকু করতে পারলাম কতটুকু করতে পারলাম না, ঠিক কি পর্যায়ে আছি প্রত্যেকে পরিষ্কার যেন পরিষ্কার দেখতে পারে। আমি আরও একটা ভাবে পরিষ্কার জানিয়ে দেখছি যে আমাদের সিদ্ধান্তগুলিকে যদ্দূর সম্ভব স্বচ্ছভাবে দিতে চাই। আমরা এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটও আপনি পরিষ্কার ওয়েবসাইটেও দেখবেন যে আমরা আমাদের কত টাকা আছে, কোথায় খরচ করছি, সবাই পরিষ্কার জানার অধিকার আছে। এই প্রতিষ্ঠান একটি জাতীয় প্রতিষ্ঠান, সর্বজনতা প্রতিষ্ঠান। সবাই আমাদেরকে আমাদের সম্পর্কে প্রশ্ন করার, আমাদেরকে সাহায্য করার, আমাদেরকে প্রয়োজনে সমালোচনা করার অধিকার রাখে। যৌক্তিক যে কোনো পরামর্শ আমরা গ্রহণ করতে চাই। ছাত্র রাজনীতির আমাদের ভেতরে যে রূপটা আছে সেটি ডাকসুর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের মাধ্যমে ছাত্র রাজনীতির যে ভালো দিকগুলো, গণতন্ত্রর চর্চা, নেতৃত্বের বিকাশে একরকম প্রশিক্ষণ, এই বিষয়গুলো আমাদের নিজস্ব সিস্টেমেই করা সম্ভব। বহিস্থ রাজনীতির যে প্রভাব সেটির ব্যাপারে, সেটি যে কুপ্রভাব, সেই ব্যাপারে আমাদের সাধারণ ছাত্ররা সচেতন থাকে, এবং সেই জন্যই ডাকসুর ব্যাপারে ছাত্রদের ব্যাপক আগ্রহ আছে। আমরা ডাকসুর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, চেষ্টা করে যাচ্ছি সবার সহযোগিতা নিয়ে। এটি শুধুমাত্র একটি দপ্তর বা একটি ব্যক্তির বা একটি বিশ্ববিদ্যালয়ের বিষয় এককভাবে না। ডাকসু যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়, কিন্তু এর জাতীয় গুরুত্ব আছে, অতএব সবার সহযোগিতা ছাড়া এটি এগিয়ে নেওয়া খুব কঠিন হবে, এবং আমরা সবাইকে নিয়েই করতে চাই। আমরা এটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাই, সবাইকে নিয়ে করতে চাই। এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ, কিন্তু আমরা বদ্ধপরিকর আমাদের সমস্ত অংশীদারদেরকে নিয়ে এগিয়ে যেতে। প্রথম কথা হচ্ছে ব্যক্তি হিসেবে আমি আমার ছাত্রদের প্রতি আমার তুলনামূলক যে মমতা বা আমার প্রতি তাদের যে মমতা, এটাকে আমি একটা সেটা কথা একটি আল্লাহর রহমত মনে করি। অর্থাৎ কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ওটা একটা নির্দিষ্ট ধরনের বিষয়, তারা অনেক মমতাও আমাকে করেছেন, কোনো নির্দিষ্ট দলেরও বিষয় এটা আমি আলাদা করে মনে করি না, কারণ ওই সময় একরকম একটা সেন্টিমেন্ট ছিল। আমাদের একজন শিক্ষার্থী নির্মমভাবে খুন হয়েছেন, আমি সেটাকে বুঝি, এবং আমরা সবাই মিলেই পরবর্তীতে সব পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি, এবং আমরা এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার চাই। সেটা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। আর হলো যে আমাদের ওভারঅল এই দেশটা একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে এই গণঅভ্যুত্থান পরবর্তীতে যে অস্থিরতাগুলো, এটা আমাদেরকে সবাইকেই কিছুটা অস্থির এবং উত্তেজিত করে রেখেছে, সেটা সব মহলেই আছে। এই ব্যাপারগুলো আমাদের আবেগ নিয়ন্ত্রণের একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যেটা বলেছি যে বহিস্থ রাজনৈতিক হস্তক্ষেপ, আমি এর আগেও বলেছি, এখনো বলছি, প্রতিষ্ঠানগুলোকে ঐতিহাসিকভাবেই ক্ষতি করেছে। সেই ব্যাপারটি আমাদের একটি জাতীয় ঐক্যমত্য দরকার, যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে মোটামুটি মেরুদণ্ড সোজা করে সাধারণ ছাত্রছাত্রীদের একটা ছাত্র বান্ধব পরিবেশে যদি চালাতে হয়, তাহলে জাতিকেই সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্ববিদ্যালয়ে আপনারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবেন কিনা। এই বড় সিদ্ধান্তটা জাতীয়ভাবে আসতে হবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা এখনো আমাদের ভেতরে ছাত্র শিক্ষক উভয়ই
যথেষ্ট যোগ্য মানুষজন আছেন, তাদেরকে কাজ করার সুযোগটুকু করে দেওয়ার জন্য আমাদের একাডেমিক ফোকাসটা বাড়ানো খুব দরকার। এখন আমরা একাডেমিক ফোকাসের বাইরে জাতীয় ধরনের দায়িত্ব পালন করতে যেয়ে আমাদের একাডেমিক ফোকাস অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজড হচ্ছে। সেটি জাতি হিসেবেই আমাদের সিদ্ধান্তটা নিতে হবে। বিশ্ববিদ্যালয় তো বিচ্ছিন্ন দ্বীপ না। আমরা জাতি হিসেবে যা চাই বিশ্ববিদ্যালয়টার প্রতিফলন হবে। এটা সব বিশ্ববিদ্যালয়ে কিছু না কোনো কোনো মাত্রায় হচ্ছে, এটা সত্যি কথা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আমি আসলে আমাকে খুব এগুলোকে উদ্বেলিত করে না। আমরা একটা আমানত হিসাবে নিয়েছি, যদ্দূর পারি চেষ্টা করছি আমাদের পক্ষে বিপক্ষে, যেটা একটা পাবলিক পজিশনে আমরা আছি, অনেক মতামত থাকবে। আমরা সবাই শুভকামনা আশা করি, কোনো কোনো সময় সহযোগিতা পাই, কোনো কোনো সময় পাই না, কিন্তু আমি বড় দাগে আমাদের যদি লক্ষ্য মোটামুটি অটুট থাকে, তাহলে আমাদের পদযাত্রা যতক্ষণ পর্যন্ত আমি আমার বুকে হাত দিয়ে বুঝতে পারি যে আমি আমার জানা মতে কোনো গুরুতর অন্যায় করিনি, করছি না, আমি মনে করি যে আল্লাহর উপর ভরসা রাখা, ছাত্রদের উপর বিশ্বাস রাখা, অংশীদারদের উপর বিশ্বাস রাখা, এটি আমাদেরকে আলটিমেটলি সংকট উত্তরণে সহযোগিতা করবে। আমরা তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এই পর্যায়ে এসেছি। তোমরা তোমাদের একটা বড় ভূমিকা পালন করেছো এই দেশকে পরিবর্তন করে দেওয়ার, এই দেশকে একটা সম্ভাবনা মুখোমুখি করার। সম্ভাবনা তৈরি হয়েছে, যার যার ভূমিকা আমাদের এখন পালন করতে হবে। এখন আমাদের উচিত ধীরে ধীরে পড়ার টেবিলে ফেরা। আমাদের মূল দায়িত্বে এখন আরো বেশি মনোনিবেশ করা প্রয়োজন আছে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে পড়ার টেবিল, আর বাকিটুকু আমরা করব, পাশাপাশি রাখবো, দেশ সংস্কারের কাজও করব, কিন্তু আমরা যেন আমাদের মৌলিক দায়িত্ব কম্প্রোমাইজ না হয়ে যায়। ভালো থাকো।